আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একুশে টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্যে। কথোপকথন অনুষ্ঠানে আমরা প্রতিবারই একজন করে আমাদের প্রিয় অতিথি গুণীজনকে আনি, তাদের সাথে কথা বলি, তাদের কর্মকৃতির কথা বলি, তাদের ছোটবেলা, শৈশব, কৈশোর, যৌবন এবং অন্যান্য ক্ষেত্রে তাদের যে বিশেষ ভূমিকা সেসব নিয়ে শুনি, আপনাদেরকে শোনাই। আজকেও তেমনি আমরা একজন বিশেষ গুণী মানুষকে আমাদের স্টেজে, আমাদের স্টুডিওতে এনেছি। তিনি একজন কি বলবো তার পরিচয়, তিনি কবি, প্রাবন্ধিক, সংবাদপত্র সম্পাদনা করেছেন, প্রধান সম্পাদক হিসেবে কাজ করেছেন, গদ্য লিখেছেন প্রচুর, বাচিক শিল্পী, কি নন তিনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি বাংলাদেশের একজন বন্ধু। তিনি আসামে থাকেন মূলত, ভারতবর্ষের। তার নাম সুকুমার বাগচি। আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে আমরা অত্যন্ত প্রীত হয়েছি, এবং আপনি যে আমাদের এখানে এসেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কবিতার বইগুলোর কথা যদি ভুল না বলে থাকি সেটা একটু উল্লেখ করে দিই। আপনি সমর্পণ, গধূলির দিনলিপি, এইসব এলোমেলো, জন্মদিন প্রতিদিন, দূরের জানালা ইত্যাদি ইত্যাদি, আরও নিশ্চয়ই আছে, গদ্য আছে। আর সম্প্রতি আপনি একটা অসাধারণ কাজ করেছেন, সেটি হচ্ছে যে বাংলা ভাষার, বাংলা শব্দের, বাংলা উচ্চারণের নিয়মাবলী, একটি গবেষণাধর্মী গ্রন্থ বলবো, যেটি অত্যন্ত, যারা বাচিক শিল্পী শুধু নন, যারা অভিনেতা অভিনেত্রী তারাই শুধু নন, যারা বাংলা ভাষায় শুদ্ধ করে কথা বলতে চান তাদের জন্য এটি একটি অপরিহার্য গ্রন্থ বলে আমার মনে হয়। আমি দেখেছি গ্রন্থটি, সেই জন্য বলছি। এটা আমার নিজস্ব একেবারেই মতামত দিয়ে বলছি। তাছাড়া আপনি তো অনেক গুণী মানুষের সঙ্গে ওঠা বসা করেছেন। আপনি 71 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন। হ্যাঁ, তখন আমি শিলংয়ে ছিলাম। তখন আপনি শিলংয়ে থাকতেন। এসব নিয়ে কথা বলবো। আমি শুরুতে আপনার শৈশব কৈশোর শুনতে চাই। টাঙ্গাইলে যখন ছিলেন, আপনি জন্মেছেন টাঙ্গাইলে? জন্মেছি টাঙ্গাইলে, চৌধুরী ডাঙ্গা বলে একটা গ্রামে। তো নাগরপুরের কাছেই আমাদের গ্রামটার নাম চৌধুরী ডাঙ্গা। ছোট্ট গ্রাম। আমাদের গ্রামে কোনো স্কুলও ছিল না তখনও, এখনও খুব অনগ্রসর আমি দেখেছি। তো ওই নাগরপুর স্কুলে পড়েছি কিছুদিন। তখন লেখাপড়া শুরু করেছেন আপনি এখানে? মানে জন্ম যেমন এখানে, লেখাপড়া শুরুও এখানে, আবার পালানো। আমি খুব মানে পড়তে চাইতাম না। স্কুল থেকে পালিয়ে যেতেন? স্কুল থেকে পালানো না, আমাকে পড়তে বসতে বললেই, পড়ার কথা বললে আমি খেতে চলে যেতাম, হয়তো ধান খেতে বা মটরশুঁটি খাচ্ছি। পড়ার দিকে মন আমার খুব একটা ছিল না ছোটোবেলায়। পালাই ভাব পড়ার। আপনি সাংবাদিকতা দিয়ে, আপনার পেশায় তো বেশিরভাগ সময় সাংবাদিকতা, নাকি অন্য পেশা? না, আমার অদ্ভুত বিচিত্র পেশা। আপনি কখন রেলওয়েতে চাকরি করেছেন? হ্যাঁ, রেলওয়ে না, আমি পোস্ট অফিসে চাকরি করেছেন। আমার প্রথম চাকরি হচ্ছে কবিতা লিখে, সেটা হচ্ছে কলকাতা আলফা অ্যাডভার্টাইজিং সার্ভিস বলে একটা বিজ্ঞাপন সংস্থা, এখানে প্রথম চাকরি। তারপর কিছুদিন শিক্ষকতা, তারপর স্টেট ব্যাংকে কিছুদিন চাকরি করেছি, তারপর টেলিকমে করেছি, তারপর সাংবাদিকতায় ইংরেজি কাগজে, তারপর বাংলা কাগজের সম্পাদক, আরেকটা কাগজের প্রধান সম্পাদক। এবং সেটা আসামে? বাংলাতে, বাংলা পত্রিকাতে? হচ্ছে প্রথম চাকরিটা কলকাতায় শুরু, তারপর বাকি সবগুলোই আসামে। 71 সালে আপনি কোথায় ছিলেন? 71 সালে শিলংয়ে ছিলাম। তখন আমি টেলিকমে কাজ করি। 71 সালে শিলংয়ে যখন শরণার্থী প্রচুর আসছে, আমরাও ক্যাম্পগুলোতে যাচ্ছি। আর একটা অনুষ্ঠান বিশেষ করে হয়েছিল, যে ওই মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে শিলংয়ের শিল্পী এবং বাংলাদেশের কিছু শিল্পী ওখানে গেছিলেন, যৌথভাবে একটা অনুষ্ঠান হয়েছিল। সেইটে অঞ্জলি লাহিড়িকে সম্মাননা দেওয়া হয়েছিল সরকার থেকে, অঞ্জলিদির উদ্যোগেই হয়েছিল। নীরেন লাহিড়ি অ্যাডভোকেট জেনারেল, ওর স্বামী, দুজনেই প্রয়াত। অঞ্জলিদি শতবর্ষ পেরিয়ে গেল। ওদের বাড়িতেই
রিহার্সালটা হতো, আমি একটা আলেখ্য তৈরি করা হয়েছিল, গান, কবিতা, ভাষ্য ইত্যাদি। তো আমি ভাষ্যপাঠ করি এবং ওই আমার গলাটা একটু ভারী ছিল তখন বলে আমাকে মুজিবের সংলাপগুলো বলতে হয়েছিল। সেই গলা ভারী ছিল বলছেন কেন? একটু বয়সের কারণে গলা কি? এখন আর সেরকম, এখন তো বয়স হয়ে গেছে। কত হলো আপনার বয়স? আমার 85, বেশি না, খুব ভালো, মাত্র 85। তো যাই হোক, তো সেই মুজিবের সংলাপগুলো আমাকে বলতে হয়েছিল। আপনি আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী যেটাকে বলি আমরা, জীবনে প্রথম কবে কবিতা পড়েছেন মনে আছে আপনার? এটা হচ্ছে আমি ক্লাস 5-এ পড়ি তখন। কোথায়? টাঙ্গাইলে? না, তখন আমরা চলে গেছি। আচ্ছা, চলে গেছি ওখানে আসামে যেখানে গেছি, সেটাও একটা গ্রাম। সেখানে তো স্কুল ছিল, দুটো স্কুল ছিল। আমাদের স্কুলটা বাংলা স্কুল, একটা অসমীয়া মাধ্যমে। তো আমাদের বাংলা স্কুলটাই বড় স্কুল ছিল। তো সেইখানে আসলে রবীন্দ্র জয়ন্তী হতো আমাদের খুব বড় করে, এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতেন, গান গাইতেন, নাচ ছিল, আবৃত্তি ছিল। সেই অনুষ্ঠানে প্রথম আপনি কবিতা পড়লেন? ওখানে প্রথম আমি আবৃত্তি করলেন? আবৃত্তি করি। এটা রবীন্দ্রনাথের প্রশ্ন কবিতা। একটু শুনবো, মনে আছে আপনার? হ্যাঁ, বোধহয় মনে আছে, দেখি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বাহ, সুকুমার দা, আপনার কাছ থেকে এদের কথাও কিছু শুনতে চাই, যেসব মহাপুরুষদের সঙ্গে আপনি মিশেছেন। ধরুন সম্প্রতি সবচেয়ে বিদায় নিয়ে চলে গেলেন আমাদের শঙ্খ ঘোষ, তার সম্পর্কে একটু শুনি। উনি তো বাংলাদেশেরই মানুষ, বরিশালে প্রচুর লেখা আছে বাংলাদেশ নিয়ে তার। উনি জন্মেছিলেন পাবনায়, কিন্তু বাড়ি ছিল বরিশালে। আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে একটু শুনি। হ্যাঁ, সৌমিত্রদার সঙ্গে খুব ঘনিষ্ঠ। শম্ভু মিত্রের সঙ্গে ছিল সে বহু আগে। আসলে ওর কাছে শিখতে যেতাম। শম্ভুদা ওদের নাটকের যে দল ছিল বহুরূপীতে, সেখানে তো শেখাতেন। আমার একটু আবৃত্তির প্রতি আকর্ষণ ছিল, যেমন এই যে আবৃত্তির কথাটা বললাম, আমি স্কুলে 5-এ পড়ি তখন, এবং তার পরে আবার নাটক হলো। মানে কিছুদিন পরে আমাদের মাস্টারমশাই একটা নাটক করলেন, কুশধ্বজ বলে একটা নাটক, পৌরাণিক। তাতে 12 বছরের একটি বালক হচ্ছে কুশধ্বজ। তার চরিত্র অভিনয় করার জন্য আমাকে মাস্টারমশাই নির্বাচন করলেন। ওই সময় আমার নাটকও ওই সময় শুরু হলো। তো পরে যখন কলকাতায় শম্ভুদার সঙ্গে একটু আলাপ হওয়ার পরে ওই মাঝে মাঝে যেতাম, প্রশ্ন করতাম, কি করে কি করতে হয় একটু শেখার চেষ্টা করতাম। এই খুব শিখেছি বলতে পারি। কেমন ছিলেন এসব মানুষ হিসেবে? অদ্ভুত। এইটাই হচ্ছে মজার ব্যাপার। অনেক অপপ্রচারও হয়েছে শম্ভু মিত্র সম্বন্ধে। সেটা যেটা আমি সম্প্রতি একটা লেখাই লিখেছি, আসলে শাওলি মারা যাওয়ার পরে আমাকে একটা লিখতে হয়েছিল। তো সেখানে যে শম্ভু মিত্র কিছু কিছু ব্যাপারে আপোষ করতেন না, এটা ঘটনা। একটু কঠোর ছিলেন কখনো কখনো, সেটা শিল্পের স্বার্থে, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয়। কিন্তু
তার ফলেও কিছু কিছু যে সৌম্যমিত্র মানুষটি রাগী মানুষ, আরেকটা বিচ্ছিরি অপপ্রচার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে তৃপ্তি মিত্রের সঙ্গে সৌম্যমিত্রকে লাগিয়ে দেওয়ার একটা ব্যাপার কেউ কেউ করেছিলেন। এই পুতুল খেলা নাটকে বিশেষ করে দুই ব্যক্তিত্বের সংঘাত যেটাকে বলা হয়। না, ওরা কিন্তু ঠিক ছিলেন, এটা তো অন্য লোকে করেছে। যে কি করে তৃপ্তি মিত্র একটু সরল ছিলেন, উনি খুব সহজ যে মানুষকে বিশ্বাস করতেন, একটু আবেগিক ছিলেন, এরকম ওকে বলা হয়েছিল একবার। অভিনেতাদের মধ্যে বিশেষ করে মঞ্চের যারা অভিনেতা ছিলেন, খুব দাপুটে যাদেরকে বলা হয় আর কি, তাদের মধ্যে আর কাউকে আপনি তখন তার মধ্যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার আলাপ হয়েছে, রুদ্রপ্রসাদ সেনগুপ্তর সঙ্গে আলাপ হয়েছে, উৎপল দত্ত উৎপল দত্তের সঙ্গে খুব অল্প। আমার দুই বন্ধু উৎপল দত্তর টিমে অভিনয় করেছেন পরে, যারা আমার সঙ্গে অভিনয় করতেন শিলংয়ে ওরা, কিন্তু উৎপল দত্তের সঙ্গে আমার আপনার আরেকটা দিক নিয়ে আমি একটু কথা বলবো, হ্যাঁ, যেটুকু আমরা জানি আর কি, সেটাই হচ্ছে যে বয়স যে কোনো কিছুতে বাধা হয়ে দাঁড়ায় না, এটি আপনি তার একমাত্র প্রমাণ আমার কাছে মনে হয়। সেটা যে আপনি যেভাবে এই সারা পৃথিবী ঘুরে বেড়ান, ভ্রমণের যে একটা নেশা আপনার মধ্যে আছে, হ্যাঁ, একটু ঘুরে বেড়ান, উর্বার নেশা আছে আপনার মধ্যে একটা, এটা নিয়ে একটু শুনবো, এটা কি করে পারেন? আসলে বয়সটা বোধহয় দেহের বয়স এক জিনিস, মনের বয়স আরেক জিনিস। আমার যেটা মনে হয় যে আমি যদি ভাবি আমি বুড়ো হয়ে গেছি তাহলে বড় মুশকিল। আমি কখনোই ভাবি না আমি বুড়ো হয়েছি, আমার শরীরের বয়স তো বাড়বেই, কিছু করার নেই। প্রতিদিন একদিন করে বয়স প্রত্যেকের বাড়ছে, এটা কোনো ব্যাপার নয়। আরেক দিক থেকে দেখতে গেলে যে শেষের দিন ঘনিয়ে আসছে, একদিন করে রোজ কমে যাচ্ছে আমাদের আয়ু, কিন্তু সেটা তো বড় কথা না, ওটা তো হবেই সবার ক্ষেত্রে। যতদিন আছি, বেঁচে আছি, একটু চেষ্টা করি না কীভাবে একটু ভালো থাকা যায় সবার সঙ্গে মিলেমিশে, এইসব ভাবি আর কি। এইসব ব্যাপারে আরও কথা শুনবো আপনার কাছ থেকে, আমাদের দর্শকরা শুনবেন। তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারই আমরা ফিরে এসে কথা বলবো। প্রিয় দর্শক, কথোপকথন অনুষ্ঠানে আমরা কথা বলছি আমাদের আজকের অতিথি সুকুমার বাগচির সঙ্গে। কথা বলবো, আবারও আমরা ফিরে আসবো তার কাছে, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন 21 টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান কথোপকথন। কথা বলছি আজকের অতিথি সুকুমার বাগচির সঙ্গে। বিরতির পর আবার ফিরে আসছি। আপনার কাছে শুনতে চেয়েছিলাম যে ভ্রমণের ব্যাপারটা, তার আগে আমি আবার একটু আপনার শৈশবে ফিরে যাই। আপনি যে শৈশবের কথা বললেন, টাঙ্গাইলের নাগরপুর স্কুল এবং সুন্দর একটা গ্রামের নাম বললেন আপনি, চৌধুরীডাঙ্গা, এর কখনো কি পরে ফিরে এসে কখনো গেছেন? হ্যাঁ, আমার খুব মনে হতো। আমরা 1950 সালে চলে যাই ওখান থেকে, এবং মেঘু শেখ বলে একজন ছিল, আমরা মেঘু ভাই বলতাম। আমাদের যে বয়সে একটা গ্রুপ ফটো পাওয়া গেছে, আমি দিয়েও এসেছি, মেঘু ভাইয়ের ছেলেদের দিয়ে এসেছি, ওরা আছে আমাদের মেঘু ভাইয়ের পাশে বসা, আমাদের গ্রামের বাড়ির সবাই, আমার বাবা, দুই জ্যাঠামশাই, মা, দুই জেঠিমা, জ্যাঠতুতো দাদা। মেঘু শেখ কি বেঁচে আছেন এখনো? মেঘু শেখ বেঁচে নেই। তার স্ত্রীকে আমি পেয়েছি দুবার, 2000-এ পেয়েছি, 2006-এ পেয়েছি। ভাবি বেঁচে ছিলেন। মেঘু শেখ, চার ছেলেরা, নাতিরা আছে। ও নাতি তো এখন নাগরপুরে আবার একটা নেতা হয়ে গেছে শুনেছি, করিম, ওই অটো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট না সেক্রেটারি। আপনাকে তারা কিভাবে গ্রহণ করলেন? খুব ভালো। আমি যখন 2000 সালে এলাম প্রথম, মানে চলে যাওয়ার 50 বছর পরে এলাম, কতগুলো জিনিস একই রকম গ্রামের পুরনো জিনিস পেয়েছি, আবার কিছু জিনিস মেলেনি। কিন্তু ওরা তখন ভাবিজি, মানে মেঘু ভাই বলতাম, তার স্ত্রী এবং তার ছেলেরা আমাকে অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছে, এবং আমরা তো বিক্রি করিনি, আমরা দিয়ে এসেছিলাম মেঘু ভাইকে। আপনার তো বহু পথে আপনার চলেছেন, আপনি ঘুরেছেন ফিরেছেন, আপনি ভাষা নিয়েও কাজ করেছেন, এবং বরাক উপত্যকার ভাষা নিয়ে কাজ করেছেন। না, আমি ঠিক বরাক উপত্যকার ভাষা নিয়ে কাজ করেছি, কিন্তু জানেন ভালো। হ্যাঁ,
ভাষাটা সম্পর্কে জ্ঞান আছে আপনার? ভাষা সম্বন্ধে একটু আমার আগ্রহ আছে, এই নিয়ে কিছু একটু চর্চা করেছি। যেমন বিশেষ করে একটা জিনিস আমার খুব মনে হতো, এই যে সাধু ভাষা যেটা বাংলায়, এইটা তো এবার হয়ে এসে ভাষায় তো মানুষ কত পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গে কেউ কথা বলে না, কোত্থেকে এলো? মানুষ তো প্রথমে কথা বলে তারপর তো লিখতে শেখে, তা এলো কোথা থেকে এই লিখিত রূপটা? সেইটা খুঁজতে খুঁজতে আমি পেলাম যে এই ভাওয়ালের কাছে, ঢাকার কাছেই যেটা ছিল, সেইখানে এখানে মানুয়েল দা আসুমসাও বলে একজন পাদ্রী ছিলেন। তিনি দুটো বই লিখেছিলেন, পর্তুগিজ পাদ্রী। কিন্তু তারও আগে একজন বাঙালি, তিনি ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ বলে একটা বই লিখেছিলেন। তিনি ভূষণার রাজবংশের ছেলে ছিলেন। তাকে অপহরণ করে নিয়ে যায় মগরা, একজন পর্তুগিজ পাদ্রী রোজারিও তাকে কিনে নেন, কিনে নিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন। এবং তিনি তখন একটা বই যেটা এসেছে প্রথম গদ্যর নিদর্শন বাংলা, সেখানে যে ভাষা ব্যবহার করা হয়েছে, পরে এসে মানুয়েল দা আসুমসা ছিলেন বিয়ের, উনি এভোরাতে থাকতেন, ওখান থেকে এসেছিলেন। উনিও এর অনুসরণে এই দোম আন্তোনিও, ভূষণার রাজবংশের ছেলের আসল নাম জানা যায়নি, দোম আন্তোনিও দা রোজারিও নামে পরিচিত হয়েছিলেন তিনি। তখন সেই যে ভাষা দেখলাম এবং মানুয়েল দা আসুমসাওয়ের দুটো বইয়ের ভাষা দেখলাম, এটা নিয়ে আপনাদের এখানেও কাজ করেছেন একজন, তিনি এভোরাতে গিয়ে মূল পাণ্ডুলিপি দেখেও এসেছিলেন, মাহমুদ শাহ কুরেশি। আচ্ছা, উনি অধ্যাপনা করতেন, পরে বাংলা একাডেমিতেও ছিলেন। হ্যাঁ, তো ওর সঙ্গে আমার আগেরবার কথা হয়েছে, অনেকক্ষণ আলাপ হয়েছে। তো এই যে ভাষাটা দেখা গেল যে সেই ভাষাই আসছে, যে মানে এই যে পূর্ববঙ্গের এই অঞ্চলের যে কথ্য ভাষা, করতেছি যাইতেছি, এই জিনিসটাই কি হলো, করতেছি ইটা আগে উচ্চারণ হচ্ছে, কিন্তু লেখার সময় করিতেছি কোটা তো সংস্কৃত নিয়মে করে ফেললো, যে র প্লাস ই, কিন্তু ইটা আগে লেখা হচ্ছে। আপনি সম্প্রতি যে কাজটি করেছেন বাংলা ভাষার উচ্চারণ নিয়ে, হ্যাঁ, আপনি জানেন যে এই কাজটি কিন্তু এর আগেও অনেকে করেছেন। আমাদের বাংলাদেশেও ধরেন আমরা জামিল চৌধুরীর কথা বলতে পারি, অথবা নরেন বিশ্বাসের কথা বলতে পারি, এবং পশ্চিমবঙ্গেও অনেকে কাজ করে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই কাজ করে। না, আমি যেটা একটু অন্যরকম করেছি, এইটা একটু শুনতে একটু পার্থক্যটা এখানেই, যে আমি বানানা উচ্চারণ নিয়ে একটা ধারাবাহিক লেখা শুরু করি। এটা শঙ্খ ঘোষের প্রণোদনায় বলতে হবে। উনি কথায় কথায় নানান বিষয় এসেছিল, উচ্চারণের কথা উঠেছিল, তো তারপর উনি বলেন তুমি এটা লেখো। তো ওই নিয়ে একটা ধারাবাহিক লেখাটা শেষ হয়েছে, ওটা বই হয়ে বেরোচ্ছে। এবং তখন উচ্চারণ নিয়ে মাঝে মাঝে সৌমিত্রদার সঙ্গে আবার আলাদা করে আলাপ হতো। তখন সৌমিত্রদা আমাকে পরামর্শ দেন যে অনেক বাচিক শিল্পী আছেন যারা অভিনয় করছেন, এরাও তো বাচিক শিল্পী, আবৃত্তি করছেন, যারা সংবাদ পাঠ করছেন, ভাষ্য পাঠ করছেন, গান গাইছেন, তো সবারই তো উচ্চারণ তো দরকার। কিন্তু এই আমাদের শেখাতে গিয়ে একটা অসুবিধা হয় যে একসঙ্গে নরেন বিশ্বাসের বইয়ে বেশ কিছু নিয়ম দেওয়া আছে, জামিল চৌধুরী কিছু কিছু দিয়েছেন শব্দ সংখ্যাতে, কিন্তু আমাদের সুভাষ ভট্টাচার্য পশ্চিমবঙ্গে উনিও উচ্চারণের অভিধান লিখেছেন একটা, কিন্তু কোথাওই সবগুলো উচ্চারণের নিয়মগুলো নিয়ে আমাদের বাংলা একাডেমি থেকে যেটা হয়েছে, বাংলা একাডেমি থেকে যেটা ওই যে নরেন বিশ্বাসের অভিধানটা বেরিয়েছে, কিন্তু উচ্চারণের নিয়ম বলে আলাদা করে বই বেরোয়নি আমি যতদূর জানি। তো এটা সৌমিত্রদা আমাকে তখন বলেন, যেহেতু তুমি ওই কাজটার বাইরে একটা আলাদা করে উচ্চারণের নিয়মগুলো শুধু লিপিবদ্ধ করে দৃষ্টান্ত সহ একটা ছোট বই করো, সেইটা তখন বাংলা উচ্চারণের নিয়মাবলী বলি যে এটা সবার কাজে লাগবে, যারা শেখে, আবৃত্তি শেখে। বইটা, গ্রন্থটা আমি দেখেছি, ছোট বললেন বলে বলছি, আকৃতিতেও কিন্তু গ্রন্থটি ছোট, 70 পৃষ্ঠা, এবং এটা পকেটে নিয়ে ঘুরে বেড়ানো। হ্যাঁ, যায়। আমি ইচ্ছে করি ওটা বড়তে যাইনি, যাতে সহজে অল্প পয়সায় কিনতে পারে, বগল দাবা করে পকেটে করে নিয়ে যেতে পারে, খুব কাজে। এই বাংলা ভাষার উচ্চারণ নিয়ে তো নানান সমস্যা, কখন কোনটা সমস্যা হবে, কোনটা একাত্তর হবে না একাত্তর হবে, একক হবে না একক হবে, একাকী হবে না একাকী হবে, নানান রকম সমস্যা। হ্যাঁ, এইটা নিয়ে কিছু দ্বিমত কিছু ব্যাপার আছে। এই একাকী আর একাকীকে একাকী, এটা পশ্চিমবঙ্গের কিছু মানুষ জোর করেছেন। আসলে একা যেই আ হয়ে গেল ওটা আর পাল্টায় না, পরে ই এর প্রভাবটা পড়ছে না, একটিতে পড়ছে, একটা
আকার, কিন্তু একটি যেই ই হর্ষই হয়েছে, হর্ষের প্রভাবে না, আমি সেটাই বলছিলাম যে বাংলা ভাষার উচ্চারণে কিন্তু বেশ জটিলতা না, আছে, এই জটিলতা কিন্তু একটা নিয়ম তারপরে আছে। আঞ্চলিকতার একটা প্রভাব আছে। সেটা তো সব জায়গায় থাকে, কিন্তু আঞ্চলিক থাকলেও মান্য উচ্চারণ একটা আলাদা আছে। আঞ্চলিক উচ্চারণ তো প্রতি জেলাতেই আলাদা আলাদা, আমাদের পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গে উভয়বঙ্গেই আছে, কিন্তু সেটা তো মান্য উচ্চারণ নয়। যেমন লিখিত আমরা মান্য চলিত, বা আমরা মুখে যে যাইতেছি, করতেছি, খাইতেছি বলি, কিন্তু লেখার সময় খাচ্ছি যাচ্ছি, এটা মান্য চলিত বাংলা উভয়বঙ্গে আছে। তেমনি মান্য উচ্চারণ উভয়বঙ্গে আছে, এবং এই উচ্চারণের নিয়মটা প্রথম রবীন্দ্রনাথ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। রবীন্দ্রনাথ তার যখন 24 বছর বয়স, 1885-তে বাংলা উচ্চারণ বলে একটা প্রবন্ধ লেখেন। সেখানে উনি 8টি নিয়ম লিপিবদ্ধ করেন, বাকিগুলো আর উনি করেননি, অন্য কেউ আলাদা করে আলাদা পরে করেননি। আমি সেইটা থেকে শুরু করি। এই যে আমরা অতি বলি, আমরা লিখি অতয় হর্ষিকার, বলি অতি কেন? আমরা অরয় হর্ষকার ন, অরুণ বলছি অরুণ কেন? আমরা এই বিষয়গুলো আপনার গ্রন্থ থেকেই পেয়ে যাব, যারা পড়বার তারা পড়বেন নিশ্চয়ই। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু প্রথম এই ব্যাপারটা আমি আপনাকে, আর যেহেতু অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, ছোট্ট কথায় দুটো জিনিস জানবো। একটা হচ্ছে যে আসামে থাকেন আপনি দীর্ঘদিন, বাঙালি, টাঙ্গাইলের বাঙাল, আসামে থাকেন দীর্ঘদিন। আসামে তো একটা বিশাল বাঙালি সমাজ আছে, তারা কিভাবে জীবনযাপন করে বাঙালি সংস্কৃতি? আসামের সবচেয়ে বড় ই হচ্ছে যে আসামের যে ভাষা আন্দোলনে যে শহীদ হলেন 61 সালে, তো ভাষা আন্দোলন সেই 61 সালে, মানে 52 11 আমাদের 52 ভাষা আন্দোলনের পরে বাঙালিরা যদি ভাষার জন্য কোনো রক্ত দিয়ে থাকেন তাহলে তো আসামে দিয়েছে। হ্যাঁ, এই সম্পর্কে একটু শুনি। সেটা হচ্ছে 1961-তে যেমন হয়েছে, তারপরেও আবার হয়েছে, 1987-তেও আবার হয়েছে। সেখানে করিমগঞ্জে আবার 2 জন শহীদ হয়েছিলেন। আবার মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরীর জন্যও 2 জন শহীদ হয়েছিলেন, সেটাও বরাকে, নিজের ভাষার জন্য। হ্যাঁ, ভাষার জন্য। আপনার কি মনে হয় কখনো যে এগুলো 52 ভাষা আন্দোলনেরই প্রভাব? হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় খানিকটা। আসলে একটা মজার ব্যাপার আছে তো, আসামের যে ভাষা আন্দোলন সেটা কিন্তু পশ্চিমবঙ্গে সেভাবে পরিচিতি প্রথমে পাইনি। ওরা সম্প্রতি ওরা এসে 21শে জানে। ফেব্রুয়ারিটা জানে, 19শে মে জানে না। এটা ঘটনা ছিল। ওরা ভাবতো যে এই বাংলাদেশের যেটা হয়েছে এইটাই, আর কোথাও কিছু হয়নি। কিন্তু পরে আস্তে আস্তে এখন সচেতন হয়েছে, মানুষ জানতে পারছে। তবে অবশ্যই 21শে ফেব্রুয়ারির একটা প্রভাব ওখানেও, এই যে যারা ভাষার জন্য রক্ত ভাষার জন্য দিচ্ছেন, ওরা প্রাণ দিয়েছে, সেখানে পড়েছে। আপনি যখনই ডাক পান, আমন্ত্রণ জানানো হয়, তখনই আপনি বাংলাদেশে ছুটে আসেন এবং নিজের মতো করে আসেন, নিজের মতো করে ঘুরে বেড়ান, কোনো ক্লান্তি নেই আপনার এক্ষেত্রে। আপনি অনেকবার এসেছেন, এর আগে জাতীয় কবিতা পরিষদের আমন্ত্রণে এসেছেন, 5 বার অন্তত এসেছি। এবারে কাদের আমন্ত্রণে এসেছেন? এবারে ওই টাঙ্গাইল সাহিত্য সংসদ, ওরা ওই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সাহিত্যে অবদানের জন্য 2টো পুরস্কার দেয়। তো এবার বাংলাদেশের একজনকে দিচ্ছে, আর আমাকেও ওরা দিচ্ছে। সেই সূত্রে এবার মূলত আসা। বাংলাদেশের কবিদের সাথে তো সম্পর্ক সবসময় আছে। হ্যাঁ, আমি জাতীয় কবিতা উৎসবে 2 বার এসেছি। এমনি নিয়মিত যোগাযোগ তো সবার আছে। হ্যাঁ, এবং আমি জানি যে আপনি এই কোভিডকালীন সময়ে, যখন মানুষ ঘর থেকে বেরোতে পারতো না, ঘরে আটকে ছিল, যখন অনলাইনে অনেক অনুষ্ঠান হতো, অনেক অনুষ্ঠান করেছি। আপনি নিজে করেছেন। আমি বাংলাদেশের কবিদের কবিতাও পড়েছি, সমসাময়িকদের, আমার তোমার কবিতাও পড়েছি আমি শুনেছি সেটা। হ্যাঁ, তো মানে যাদের চিনি না আমি তাদের কবিতাও পড়েছি। যাদের এক্ষেত্রে আপনার একটা পক্ষপাতিত্ব আছে বলে আমার মনে হয়। না, আপনি বাংলাদেশের কবিদের কবিতাটাই বেশি পড়েন। আমি বাংলাদেশের প্রতি পক্ষপাতিত্ব মানে একটা জিনিস আমি বলি, মাতৃভাষা এবং মাতৃভূমি এই দুটো যেন অবিচ্ছেদ্য মানুষের জীবনে। যেমন আমি 50 বছর পরে যখন ফিরে এলাম দেশের বাড়িতে, তথাকথিত এখন বিদেশের বাড়ি বলতে হয়, তো আমি যখন ধলেশ্বরী পেরিয়ে যাচ্ছি, আমার চোখে জল আসছিল স্বাভাবিকভাবেই। তো এ বোঝানো মুশকিল, একটা অন্যরকমের, যেমন ভাষার প্রতি আবেগ আছে, তেমনি জন্মস্থান জন্মভূমির প্রতি একটা আবেগ, আলাদা আবেগ কাজ করে। মানে তাহলে কি সেই কথাটি, পুরনো কথাটি, সংস্কৃতি যেটা বলা হয় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, হ্যাঁ, বোধ হয় সেই কাজ করে, বোধ হয় না? বোধহয় কাজ করে। আমার তো ভেতরে ভেতরে কোথায় যেন, আমি যেমন সুযোগ পেলে আমি বাংলাদেশে আসতে চাই, কেন? সেও একটা হয়তো ওই টানেই আসি এবং যাই,
ওই যেখানটায় ছোটোবেলা কেটেছে, ছেলেবেলা কেটেছে, সেখানটা দেখতে যাই, ভালো লাগে। আপনার সাথে কথা বলছিলাম এবং আমাদের সময়ও ফুরিয়ে গেল। নাহলে এই কথা অনেকক্ষণ শুনতে পারলে আপনার কাছ থেকে আরও অনেক বিষয় আমরা জানতে পারতাম। বিশেষ করে আমার মনে হয় যে আপনার বাংলা ভাষার উচ্চারণ নিয়ে যদি আরও কিছু কথা শুনতে পারতাম, তাহলে হয়তো আমাদের দর্শকরাও অনেক হতেন, লাভবান হতেন। আপনার সাথে কথা শেষ করছি কথোপকথনে। আপনাকে আবারও আমাদের 21 টেলিভিশনের স্টুডিওতে এসছেন, এই জন্যে বিশেষ কৃতজ্ঞতা জানাই এবং আপনার কাছ থেকে আরও দীর্ঘদিন আমরা কথা শুনতে চাই। ভালো থাকবেন আপনি সুকুমার বাগচি। কথোপকথনে কথা বলছিলাম আমাদের আজকের অতিথি, যেটা বলছিলাম হে ক্ষণিকের অতিথি, বাচিক শিল্পী, প্রাবন্ধিক, কবি, সাংবাদিক, ভ্রমণ পিয়াসী এবং ভাষাবিদ সুকুমার বাগচির সঙ্গে। তার শেষ কথাটাই আমার কাছে প্রণিধানযোগ্য মনে হয়েছে। সেটি হচ্ছে যে মাতৃভূমি এবং মাতৃভাষা, এখান থেকে বেরোনো খুব মুশকিল। সবাই ভাবি নস্টালজিক হই, আসলে নস্টালজিক না, জীবনেরই অংশ। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন।